আচ্ছা, তো ফার্স্টে আমরা একটু কোর্সটা নিয়ে আলোচনা করি। যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, কোর্সটা নিয়ে অনেকের একটা কনফিউশন থাকতে পারে যে এটা আবার কি জিনিস, কি কাজে লাগে না লাগে। তো আমাদের এই কোর্সটা হচ্ছে প্রফেশনাল এথিক্স এবং এনভায়রনমেন্টাল প্রোটেকশন আমরা বলতেছি। তো এখানে মূলত আমরা বিভিন্ন এথিক্যাল ইস্যু নিয়ে আলোচনা করব, যেটা আমরা প্রফেশনাল লাইফে ফেস করে থাকি। তো আমরা যেহেতু ফ্রাইডে ব্যাচ, আমরা সবাই মোটামুটি জব করি, তাই না স্যার? জি স্যার। হ্যাঁ, মোটামুটি আমরা সবাই জব করি, মানে প্রফেশনাল ফিল্ডে আমরা মোরলেস সবাই ইনভলভ। তো আমার মর্নিং ব্যাচে যারা থাকে, মানে যারা এইচএসসি দিয়ে মাত্র আসছে ইউনিভার্সিটিতে, তো তারা এই কোর্সটা সম্পর্কে খুব একটা রিলেট করতে পারে না অনেক ক্ষেত্রে, কারণ তারা অনেকেই দেখা যাচ্ছে এখনো প্রফেশনাল ফিল্ডে ওরকম ভাবে নাই। কিন্তু আম, এই যারা ডে ব্যাচ, হ্যাঁ ডে ব্যাচ এবং হচ্ছে যেটা হচ্ছে আমরা এই ফ্রাইডে ব্যাচ, তো এই ব্যাচের স্টুডেন্টরা যেহেতু অধিকাংশই জব করে, তো তারা জিনিসটা খুব ভালো মতোই রিলেট করতে পারে যে আসলে এখানে এথিক্যাল ইস্যুগুলো কি কি আসে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তো এই কোর্সটার নেচার সম্পর্কে আমি আমি যদি আপনাদেরকে একটু বলি, যেমন স্যারদের আর কি কি কোর্স আছে এই সেমিস্টারে। আগে বলেন কত নাম্বার সেমিস্টার রানিং, এটা বলেন। স্যার থার্ড সেমিস্টার। আচ্ছা, থার্ড সেমিস্টার। আর কি কি কোর্স করতেছেন এবার? স্যার এবার তো হচ্ছে হিস্টোরি আছে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে, আর হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স। আচ্ছা, ধরেন তার মানে ইলেকট্রিক্যাল ড্রয়িং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ডিসক্রিট ম্যাথ, কথার কথা ডিসক্রিট ম্যাথ, হ্যাঁ। তো ডিসক্রিট ম্যাথে আপনাদেরকে এই যে প্রপোজিশনাল লজিক পড়াবে, হ্যাঁ, তারপরে সেট থিওরি পড়াবে, তারপর মনে করেন যে লজিক পাজলস গুলা সলভ করতে দিবে, ঠিক আছে? তো ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস আপনারা পাবেন আস্তে আস্তে। তো ওই ধরনের কোর্সগুলার যে ব্যাপারটা হচ্ছে, ওই কোর্সগুলার প্রশ্নের উত্তরগুলো হলো অবজেক্টিভ। হ্যাঁ, অবজেক্টিভ ইন এ সেন্স যে যেটা প্রশ্ন সেটার উত্তর একটাই। কথা বুঝছেন? মানে হচ্ছে যে আপনাকে একটা প্রশ্ন করলো, ওটার একটাই উত্তর হয়। হ্যাঁ, ওটার সেকেন্ড কোনো উত্তর নেই। সো ওইটা সঠিক উত্তর দিলে 100, না উত্তর দিলে 0। ঠিক না? মানে একটু ম্যাথমেটিক্যাল টাইপের আরকি, বা লজিক টাইপের। কিন্তু আমার এই কোর্সটার একটা মেজর ইস্যু হচ্ছে যে এই কোর্সের কোনো কনক্রিট অ্যান্সার নেই। হ্যাঁ? এইটার উত্তরটা সাবজেক্টিভ। এবং আমরা এখন ফার্স্ট লেকচারেও দেখবো, আস্তে 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 আরো ভালো বুঝতে পারবেন, এবং কোর্সটা শেষে একদম ব্যাপারটা আরো ক্লিয়ার হবে যে আসলে এথিক্যাল ইস্যুগুলা বেশ কন্ট্রাডিক্টরি, এবং যেটাকে আমরা বলি হচ্ছে যে এটার হ্যাঁ উত্তর না উত্তর টোটালটাই নির্ভর করতেছে যে একজন স্টুডেন্ট নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, সে নিজেকে কিভাবে, নিজের লজিকটা প্রেজেন্ট করে, এবং তার নিজে যেই অ্যান্সারটা দিচ্ছে, যেই অ্যাঙ্গেল থেকে অ্যান্সারটা দিচ্ছে, সেই অ্যান্সারটা কতটুকু সুন্দর হচ্ছে। যার কারণে এইখানে ওই ম্যাথের মতো নাম্বার আসবে না। ব্যাপারটা বুঝছেন? এখানে টোটালটাই নির্ভর করবে যে স্টুডেন্টটা কে কতটুকু সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে, নিজের অ্যান্সার, নিজের লজিকটা ডিফেন্ড করতে পারে। সো যার কারণে এখানে মনে করেন যে একদম ফেলও আসে না। কারণ ওই যে বললাম, একদম তো 0 পাবেন না। কিছু না কিছু মার্ক তো পাবেন। কিছু লিখলে কিছু মার্ক পাবেন। আবার একেবারে যে A+ ও খুব বেশি আসে তা না। হ্যাঁ? তো আমি এটা মোটামুটি আপনাদের প্রায় ৪ টা সেমেস্টার যাবত নিচ্ছি। এই পর্যন্ত ৩-৪০০ র মতো স্টুডেন্ট অলরেডি পড়ানো শেষ। এই যে লাস্ট সেমিস্টারের ক্লাসরুমগুলো দেখা যাচ্ছে, এখানে অনেকগুলা ক্লাস আমি নিছি। তো ওভারঅল আমার অবজারভেশন হচ্ছে যে মোটামুটি যারা ক্লাসে রেগুলার থাকে, ক্লাস লেকচারটা একটু ফলো করে, এবং আমি যেভাবে যেভাবে গাইড করি সেভাবে সেভাবে যায়, তাদের মোটামুটি বেশ ভালোই রেজাল্ট আসে। হ্যাঁ, তো ওভারঅল আমরা কোর্সটা নিয়ে একটা আইডিয়া পাইলাম যে এই কোর্সটার কোনো কনক্রিট অ্যান্সার নাই, প্রায় সবকিছুই সিচুয়েশন বেসড, এবং সিচুয়েশনের উপর আপনার উত্তরটা লিখতে হবে। হুম। আমরা কোর্সের টেক্সট বই হিসাবে এই বইটা ইউজ করব। বইটা হচ্ছে আমি আপনাদের গুগল ক্লাসরুমেও দিয়ে দিছি। ইথিক্স ইন ইনফরমেশন টেকনোলজি, জর্জ ডব্লিউ রেনল্ডস। এই বইটার যেই কপি, এটা আপনাদের গুগল ক্লাসরুমেও আছে।
সেই বইটা ইউজ করব, প্লাস লেকচার স্লাইড তো থাকবেই। আম, ঠিক আছে, তাহলে আমরা অল্প করে একটু শুরু করি। আমার স্লাইড দেখা যাচ্ছে, মানে কথা বোঝা যাচ্ছে তো না? জি কথা স্যার। স্পষ্ট না? নাকি কোনো নেট ইস্যু থাকে অনেক সময়, আবার বৃষ্টি হচ্ছে যেহেতু। না স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন কিছু টার্মস নিয়ে কিছু কথা বলবো। টার্মস গুলা মিনিং কি, কি জিনিস না জিনিস, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, তো প্রথমেই যে টার্মস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোরালিটি। মোরালিটি, এই ওয়ার্ডটার বাংলা মিনিং কেউ বলতে পারবেন? মোরালিটি বাংলা অর্থ। হ্যালো, এই শুনতে পাচ্ছেন নাকি? স্যার নৈতিকতা। হ্যাঁ, নৈতিকতা, হ্যাঁ, এরকমই। আর আমরা একটু ক্লাসে রেসপন্স করব, হ্যাঁ, কারণ এই কোর্সগুলো একটু আলোচনা ভিত্তিক হয়। অনেক ক্ষেত্রে আমি অনেক জিনিস বলবো, আপনারাও শেয়ার করবেন, আপনাদের শুনবো, এরকম টাইপের। কারণ এইখানে মোরলেস মুখস্থের কিছুই নাই। হ্যাঁ, মুখস্থ কইরা কুল পাবেন না। কারণ যেই বই এবং যেই বইয়ের মধ্যে শয়ে শয়ে পৃষ্ঠা লেখা, এটা মুখস্থ করা সম্ভব নয়। পড়বেন, পড়ে অ্যান্সার ট্যান্সার আমি শিখাই দিব, যেভাবে যেভাবে সেভাবে অ্যান্সার দিবেন। তো আমরা একটু আলোচনা ভিত্তিক ক্লাস যাব। আহ, তো মোরালিটি মানে হচ্ছে নৈতিকতা। সো আমরা একটু দেখি যে মোরালস আর ওয়ানস পার্সোনাল বিলিভস অ্যাবাউট রাইট এন্ড রং। তার মানে একজন মানুষের সঠিক এবং বেঠিক, হ্যাঁ, এই যে কনসাইন্সটা, একটা কাজ ভালো না খারাপ, হ্যাঁ, সেই কনসেন্সটাকে আমরা বলতেছি হচ্ছে মোরালিটি। ঠিক আছে? সো এই মোরালিটির ক্ষেত্রে একটা বড় ইম্পর্টেন্ট কি পয়েন্টটা হচ্ছে, এখানে জিনিসটা যে লেখা আছে সেটা হচ্ছে পার্সোনাল। হ্যাঁ, তার মানে মোরালিটিটা পার্সোনাল ডোমেইনে কাজ করতেছে, পার্সোনাল লেভেলে কাজ করতেছে। হ্যাঁ, জিনিসটা আমরা একটা উদাহরণ দিই। মনে করেন যে কথার কথা, যে এজ এ পার্সন আমি একজন মুসলিম পার্সন। তা আমার ধর্মে আমাকে বলতেছে যে শুকরের মাংস খেও না, শুকরের মাংস হারাম। ঠিক না? হ্যালো? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তো যার কারণে আমার জন্য এজ এ পার্সন আমি মনে করি যে শুকরের মাংস খাওয়াটা আসলে ইমমোরাল, অনৈতিক, ঠিক না। কিন্তু আমরা যদি একটু চিন্তা করে দেখি নিউট্রালি, যে পর্ক বা শুকরের মাংস, এইটা আমাদের ওয়েস্টার্ন সোসাইটিতে যান, এদিকে ইস্টের কান্ট্রি গুলো আছে, চায়না, জাপান, কোরিয়া ইত্যাদি ইত্যাদি, সিঙ্গাপুর, এইসব কান্ট্রিতে এটা জাস্ট আনাদার মিট। এটা খুবই পপুলার একটা মিট আইটেম। হ্যাঁ, এবং তাদের কাছে এটা তারা যখন খায়, মোরালিটির কোনো প্রশ্নই আসে না। ঠিক না স্যাররা? জি স্যার। হ্যাঁ, তো মানে তারা কখনো এটা চিন্তাও করে না যে হুম। শুকরের মাংস খাওয়া ভালো না খারাপ, মোরালিটি না ইমোরাল, এই প্রশ্নটা তারা কখনো ভাবেও না। তাইলে দেখেন তো কোন ফ্যাক্টরটা এক্ষেত্রে আমার মোরালিটিটাকে ডিফাইন করতেছে। ফ্যাক্টরটা হচ্ছে আমার রিলিজিয়ান, আমার ধর্ম, কিংবা আমার সোশ্যাল এস্টাবলিশমেন্ট, আমার চারপাশের সোসাইটি আমাকে যা বলে, আমার আব্বু আম্মু আমাকে যা শিখায়, আমার শিক্ষকরা আমাকে যা শিখাইছে। তো আমার কাছে ওই সেন্সটাই মোরাল এবং ইমোরাল। সো এটা পার্সোনাল লেভেলে কাজ করতেছে। হুম, আরো উদাহরণ দেই, কথার কথা মনে করেন যে যে এইচ, হ্যাঁ, ধরেন একটা ছোট বাবু, সে যখন স্কুলে যায়, স্কুলে গিয়ে দেখলো যে তার পাশে একজন বন্ধু বসা, ওর একটা খুব সুন্দর একটা পেন্সিল ও বাসায় নিয়ে চলে আসলো। ঠিক আছে? এখন ওর মা যখন দেখলো যে আরে এই পেন্সিল তো আমি কিনে দিইনি, এটা কোত্থেকে আসলো, জিজ্ঞেস করলো যে এই পেন্সিল কোত্থেকে পাইলা তুমি? তো ও বললো যে স্কুল থেকে নিয়ে আসছি। তো ও কি তোমাকে গিফট দিছে? না, গিফট দেয় নাই, আমার ভালো লাগছে আমি নিয়ে আসছি। তাহলে দেখেন যে একটা ছোট বাচ্চার কাছে কিন্তু একটা জিনিস ভাল লাগছে, সে নিয়ে চলে আসছে, এটা কিন্তু তার ইমমোরাল মনে হয় না? মনে হয়? কিন্তু আমরা অ্যাডাল্ট পিপলরা তাকে বুঝাচ্ছি যে না না বাবা, এটা তো চুরি হয়ে যাচ্ছে, তোমাকে এটা ফেরত দিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা এটা করা ঠিক হবে না। সো এই যে দ্য কনসাসনেস অ্যাবাউট রাইট এন্ড রং, বা
কোনটা সঠিক কোনটা বেঠিক এই এই যে সিদ্ধান্তটা আমরা নেই এটা অনেক ক্ষেত্রেই পার্সোনাল বিভিন্ন ফ্যাক্টর দিয়ে আপনার ডিফার করে। সো এখানে দেখি আমরা যে ইন্ডিভিজুয়াল ভিউজ অফ হোয়াট বিহেভিয়ার ইজ মোরাল মে ভ্যারি বাই এজ, কালচারাল গ্রুপ, এথনিক ব্যাকগ্রাউন্ড, রিলিজিয়ন, লাইফ এক্সপিরিয়েন্স, এডুকেশন অ্যান্ড জেন্ডার। এডুকেশন যেমন একজন হাইলি এডুকেটেড পার্সন তার কাছে একটা জিনিসের মোরালিটির সংজ্ঞা একরকম, আর ধরেন যে কথার কথা একজন দোকানদার বা ছোটখাটো কাজ টাজ করে অত লেখাপড়া জানে না, তাদের ক্ষেত্রে মোরালিটি ডিফারেন্ট। হুম। ইভেন আমরা যখন স্টাডি করছিলাম তখন আমরা দেখছিলাম যে একটা ফিল্ড অফ স্টাডি আছে, এটার নাম হচ্ছে এথিক্স অফ কেয়ার বা ফেমিনিন এথিক্স আমরা বলি। যে তারা বলতেছে মহিলা এবং পুরুষদের আলাদা আলাদা এথিক্স আছে। ঠিক আছে, অর্থাৎ একই সিচুয়েশন মহিলারা একভাবে চিন্তা করে, পুরুষরা কমপ্লিটলি অন্যভাবে চিন্তা করে। তো এরকম আমরা এথিক্সের এথিক্যাল থিওরি যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমাদের ইউনিভার্সিটিতে একটা কোর্স ছিল এরকম। আহ, আমি তো মূলত সিএসসি ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমাদের একটা কোর্স ছিল আহ, ইয়ার উপরে, এথিক্সের উপরে। তো তখন সেখানে আমরা এথিক্যাল থিওরি, বিভিন্ন এথিক্যাল থিওরি গুলো পড়ছিলাম। আচ্ছা, যাই হোক, এইবার চলে আসি হচ্ছে এথিক্স। তাহলে এথিক্স ইজ এ সেট অফ বিলিভস অ্যাবাউট রাইট এন্ড রং বিহেভিয়ার উইদিন এ সোসাইটি। তাহলে যখন এথিক্স কথাটা বলতেছি তখন এইবার একটু ডোমেনটা একটু বড় হবে। এবার হচ্ছে একটা সার্টেন সোসাইটি বা আমি একটা রিজিয়ন বলি। হ্যাঁ, যেমন মনে করেন যে আমরা কান্ট্রি ওয়াইজ হয়তো পার্থক্য আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, তারপরে ধরেন শ্রীলঙ্কা ইত্যাদি ইত্যাদি কান্ট্রি, কিন্তু রিজিয়ন ওয়াইজ কিন্তু আমাদের এথিক্যাল অনেক কিছুই সেম। হ্যাঁ, অনেক কিছুই কিন্তু দেখবেন, অনেক নর্ম, অনেক কিছুই সেম। সত্য কথা বলো, কাউকে কষ্ট দিও না, হ্যাঁ, প্রাণীকে কষ্ট দিও না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস। যেমন একটা উদাহরণ দিই স্যারদের, মনে করেন যে প্রিম্যারিটাল সেক্সুয়াল রিলেশনশিপ। হুম। তো ব্যাপারটা কিন্তু দেখবেন যে বাংলাদেশেও খারাপ, সেই ইন্ডিয়াতেও খারাপ, শ্রীলঙ্কাতেও খারাপ। হ্যাঁ, এই জিনিসগুলা মোটামুটি একটা রিজন ওয়াইজ আমরা আহ, আমরা কিন্তু এটাকে এনকারেজ করি না। ঠিক না স্যাররা? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো এই 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 ধরনের বিহেভিয়ার গুলাকে আমরা কিন্তু খুব খুব একটা অ্যাকসেপ্ট করি না। একটু মিউট করে দিয়েন, রাফি ভাই, কথা রাফি বলতে ভাই হবে, আপনি একটু মিউট করে দিন। hold আচ্ছা, আমি করে দিচ্ছি। তো অনেক সময় হয়। হ্যাঁ, কিন্তু আমরা যদি আবার একটু ওয়েস্টার্ন সোসাইটিতে যাই, তো সেইখানে কিন্তু লিভ টুগেদার বলেন, কিংবা একটা মনে করেন বাসায় যদি একটা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডও নিয়ে আসে, জিনিসটা কিন্তু আমরা ওইভাবে তেমন কিছু মনে করি না। হ্যাঁ, ওয়েস্টার্ন সোসাইটির আন্ডারে। তাহলে ইথিক্সের ব্যাপারটা কিন্তু আবার ডিফার করতেছে সরি, ইথিক্সের ব্যাপারটাও তখন আবার ডিফার করতেছে হচ্ছে আহ একটু দাঁড়ান তো, একটু খেয়ে লিখছি। আচ্ছা, একটু বন্ধ করে দিই। আচ্ছা, তাহলে এটা আবার দেখা যাচ্ছে রিজিয়ন ওয়াইজ ডিফার করতেছে। হ্যাঁ, এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ইত্যাদি একটা রিজিয়ন, আবার চায়না, জাপান এগুলা যেগুলো এরা একটা রিজিয়ন। ওদিকে দেখা যাচ্ছে ওয়েস্ট কান্ট্রি গুলো যেগুলোকে আমরা বলতেছি ইউনাইটেড স্টেটস, হ্যাঁ, কানাডা, এদিকে ইউরোপ, ওদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যারা ওয়েস্ট হিসাবে কাউন্ট করা হয়। তো এদের মধ্যে এথিক্সের আবার কিন্তু রাইট এন্ড রং বিহেভিয়ারের মধ্যে একটু ডিফারেন্স আছে, আছে না? হুম। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। এইবার আসি হচ্ছে ভার্চুস এবং ভাইস। এই 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 দুইটা ওয়ার্ডের মিনিং কেউ বলতে পারবেন? ভার্চুস এবং ভাইস, বাংলা অর্থ বলতে পারবেন কেউ? হুম। কেউ বলতে পারবেন? ভার্চুস।
আচ্ছা, ভার্চুস মানে হচ্ছে সদ্গুণ, আর ভাইস মানে হচ্ছে বদগুণ। হুম। ভার্চুস মানে হচ্ছে ভালো গুণাবলী, আর ভাইসেস মানে হচ্ছে খারাপ গুণাবলী। তাহলে কিছু ভালো গুণাবলীর নাম বলেন তো স্যাররা, শুনি। ভালো কিছু গুড অ্যাট্রিবিউটস, গুড গুড কিছু মানুষের ভালো কাজ, ভালো গুণাবলী বলেন তো শুনি। হুম। এখানে টেনশনের কিছু নাই, আমি কথা বললে কোনো নাম্বার কেটে দিব না। ওপেনলি বলতে পারে। সৎ পথে থাকা। হ্যাঁ, হইতে পারে সততা, অনেস্টি। অনেস্টি একটা ভালো গুণ হইতে পারে। আরো কিছু বলেন। অন্যের সেবা করা। হ্যাঁ, নিজের বেনেভোলেন্স। কাজের প্রতি লয়াল থাকা। কাজের প্রতি লয়ালটি, হ্যাঁ, বেনেভোলেন্স, লয়ালটি, এগুলা ভালো গুণাবলী হইতে পারে। আরো কিছু বলেন দু একটা। দায়িত্বশীল থাকা। দায়িত্বশীল থাকা, রেসপন্সিবল। হ্যাঁ, ঠিক আছে, হইতে পারে। পাঞ্চুয়াল থাকা। পাংচুয়ালিটি, ইয়েস ইয়েস, টাইম মেনটেন করা সব স্যার বিষয়ে। কাজের ক্ষেত্রে কোয়ালিটি মেনটেন রাখা। হ্যাঁ, ওই তো অনেকটা অনেস্টি, রেসপন্সিবিলিটি ওর মধ্যেই পড়ে যাচ্ছে। ট্রুথফুলনেস, সত্যবাদিতা, ইত্যাদি ইত্যাদি অনেক ভালো ভালো গুণাবলী আছে। তাহলে এগুলো হচ্ছে অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার, তাই তো? ভার্চুস, ভালো গুণ। তো ভাইস কি? এটার উল্টাটা, আনএক্সেপ্টেবল বিহেভিয়ার, সেগুলো হচ্ছে ভাইস। হুম। আচ্ছা। আর ইন্টেগ্রিটি, ইন্টেগ্রিটি মানে হচ্ছে টু অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ এ পার্সোনাল কোড অফ প্রিন্সিপলস দ্যাট এক্সটেন্ড টু অল পিপল দ্য সেম রেসপেক্ট অ্যান্ড কনসিডারেশন দ্যাট ইউ এক্সপেক্ট টু রিসিভ ফ্রম আদার্স। তাহলে ইন্টেগ্রিটি মানে হচ্ছে আপনি চান মানুষ আপনাকে সম্মান করুক, মানুষ আপনার সাথে সত্য কথা বলুক, মানুষ আপনাকে না ঠকাক, হ্যাঁ, ফেয়ার আচরণ করুক। তাহলে এই সেম বিহেভিয়ার গুলো আপনাকেও মানুষের সাথে করতে হবে। এটা হচ্ছে ইন্টেগ্রিটি। আর ফাইনালি আসতেছে হচ্ছে ল। আচ্ছা, তাইলে আমরা একটু আগে দেখছিলাম যে মোরালিটিটা একটু পার্সোনাল লেভেলে কাজ করে, আর পার্সন টু পার্সন ভ্যারি করে মোরালিটি। হুম। এবং বিভিন্ন ফ্যাক্টরের কারণে এটা ভ্যারি করতে পারে। তারপরে আবার দেখলাম ইথিক্সটা আবার একটু বড়। হ্যাঁ, একটু বড় সাইজ, একটা সোসাইটি, একটা একটা রিজিয়ন, বেশ অনেকগুলা কান্ট্রি দেখা যায় একই রকম অ্যাকসেপ্টেবল এবং নন অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার তাদের মধ্যে থাকে। তাহলে লটা কি? লটা হচ্ছে এমন ধরনের কিছু আহ, যেটাকে আমরা বলবো যে এথিক্স। হ্যাঁ, যেই এথিক্সটার ব্যাপারে কোনো রিজিয়নে, কোনো কান্ট্রিতে কোনো সন্দেহ নাই যে এটা অ্যাকসেপ্টেবল, ওটা নন অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার। যেমন কথার কথা মনে করেন যে চুরি করা। আচ্ছা, পৃথিবীর কোথায় চুরি করা ভালো? এটা আমার বল। একটু আগে তো আমি আপনাদের বললাম যে ধরেন প্রি ম্যারিটাল সেক্সুয়াল রিলেশনশিপ হইলো, এটা হয়তো আমাদের দেশে খারাপ বলতেছে, আরেক দেশে এটা ডাজেন্ট ম্যাটার। কিন্তু চুরি করার জন্য কোন দেশে শাস্তি নেই? এমন কোন দেশ আছে? কোনো দেশ কোনো দেশেও না, কোনো রিলিজিয়নও হ্যাঁ, না। কোনো রিলিজিয়ন না, কোনো মানে কোনো জায়গায় আর সব জায়গায়, তার মানে কি, আইনের ব্যাপারটা যখন চলে আসে এগুলো হচ্ছে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। সারা দুনিয়ার মানুষ এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে এই কাজটা করা যাবে না। হ্যাঁ, মার্ডার করা যাবে না। তারপরে ধরেন কোনো ধরনের ফ্রড, হ্যাঁ, বিজনেসে আমরা বিভিন্ন ধরনের ফ্রড, আমরা আমাদের পড়ার ভিতরেও বিভিন্ন ফ্রডালেন্ট অ্যাক্টিভিটি দেখবো, যে আমাদের প্রফেশনাল ওয়ার্ল্ডে আমরা দেখি। হ্যাঁ, তো সেই জিনিসগুলোর জন্য যে শাস্তিগুলা থাকে, হ্যাঁ, সেই ব্যাপারগুলা, এগুলো সারা ওয়ার্ল্ডেই সেম। এটা জাপানেও সেম, এটা আপনার ওইদিকে পর্তুগালেও সেম, আমাদের বাংলাদেশেও সেম, আফ্রিকাতেও সেম। হ্যাঁ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে ইজ এ সিস্টেম অফ রুলস দ্যাট টেলস আস হোয়াট উই ক্যান অর ক্যানট ডু। এবং লজ এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা বিভিন্ন ইনস্টিটিউশনের মাধ্যমে এনফোর্স করা হয়, যেমন পুলিশ, যেমন কোর্ট, ইত্যাদি ইত্যাদি। তাহলে ব্যাপারগুলো ইজি না, তেমন তো কঠিন কিছু না। আচ্ছা, তো এইবার হচ্ছে আমরা একবার দেখবো যে বিজনেস ওয়ার্ল্ড। তো আমরা এই পুরা কোর্সটাই, যেহেতু এটা প্রফেশনাল এথিক্স, তো আমরা এই পুরা কোর্স ব্যাপী আমরা বিজনেস নিয়েই চিন্তা করব। এবং যেহেতু আমরা সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমাদের ফোকাসটা একটু থাকবে আইটি রিলেটেড বিজনেস, বা আহ, যেটাকে আমরা সফটওয়্যার বলতে পারি, মেশিন লার্নিং বলতে পারি। আপনি যেইখানেই যেইভাবেই করেন না কেন, কিছু এথিক্যাল ইস্যু দাঁড়ায়, হ্যাঁ, যেটা ব্যবসার সাথে সম্পর্কিত। সো একদিকে এটা দেখা যাচ্ছে ওইটা একটু বিবিএ লাইনেও চলে যাবে, কিন্তু আমরা যেহেতু সিএসসি স্টুডেন্ট, আমরা ওই টেকনোলজিক্যাল ব্যাপারগুলো মাথায় রাখবো। আচ্ছা,
তো এইখানে একটা বই আপনাদের বই থেকেই এই চার্টটা দেওয়া আছে। সেটা হচ্ছে যে এমপ্লয়িরা, হ্যাঁ? অর্থাৎ আমরা যারা চাকরি করি তারা বিভিন্ন সময়ে ওয়ার্ক প্লেসে অনেক ধরনের আনইথিক্যাল অ্যাক্টিভিটি করে থাকি। এই অ্যাক্টিভিটি গুলা কি হইতে পারে এবং কি পরিমাণ পার্সেন্টেজে হয়? যে কেউ একজন আসছে। হ্যাঁ, কি পরিমাণ হয়? তো এটা আমরা একটু দেখি। বিভিন্ন ধরনের আনইথিক্যাল অ্যাক্টিভিটি এবং আপনারা যেহেতু প্রফেশনাল ওয়ার্ল্ড এ আছেন আপনারা বুঝবেন যে এই জিনিসগুলো হয় অফিসে। আচ্ছা, যেমন আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা। আচ্ছা, যেমন প্রথমেই বলছে যে মিসইউজ অফ কোম্পানি টাইম। হুম? এই যে যেমন মনে করেন যে আম আপনি আসেন অফিসে ঠিকই কিন্তু অফিসে প্রোডাক্টিভ টাইম কাটান না। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, তারপরে দেখা যাচ্ছে অফিসে ফাঁকি দিচ্ছে। একটা ওয়াশরুম ব্রেক দিলে আর ৩০ মিনিট কোনো খোঁজ নাই। হ্যাঁ, এরকম হয় না অফিসে আপনাদের বিভিন্ন সময়? বিভিন্ন ধরনের এমপ্লয়িরা এরকম মানে কোম্পানি টাইমের মিসইউজ করে। হুম? অনেক সময় হয় না এরকম? হ্যাঁ স্যার, হয়। হয়। তারপরে অ্যাবিউজিভ বিহেভিয়ার। অ্যাবিউজিভ বিহেভিয়ার এই যে রাগারাগি, কাটাকাটি, হ্যাঁ? কলিগরা একজন একজনের সাথে খারাপ ব্যবহার করতেছে কিংবা ম্যানেজার গালিগালাজ করতেছে। এরকম আমরা সিচুয়েশন পাই না অনেক সময় বিভিন্ন অফিস বা প্রফেশনাল ওয়ার্ল্ড এ? হুম? অ্যাবিউজিভ বিহেভিয়ার। আচ্ছা, তারপরে যেমন লাইং টু এমপ্লয়িজ। হ্যাঁ, যেমন আপনি যখন জব নিছিলেন বলছিল যে ৫ তারিখের মধ্যেই বেতন দিয়ে দিব। এখন দেখা যায় ২০ তারিখ হয়ে যাচ্ছে, বেতন ঠিকমতো আসে না। হ্যাঁ? কম না কিন্তু 20%। হুম? 20% এটা টাইমেই কিন্তু স্যার আমাদের এখানে যারা জব করে তাদের সাথে মোস্টলি প্রবলেমটা হয়ে থাকে। মোস্টলি প্রবলেমটা হয়ে থাকে। এইটাই বললাম। আসলে আপনারা তো অলরেডি প্রফেশনাল ওয়ার্ল্ড এ। তো এজন্য আপনারা এই জিনিসগুলো রিলেট করতে পারবেন ভালো। এই কোর্সটা আপনারা মজা পাবেন। আচ্ছা, তারপরে কোম্পানি রিসোর্স অ্যাবিউজ। তো এখন কোম্পানি রিসোর্স বলতে গেলে যেমন আপনাকে একটা কাজের জন্য একটা ল্যাপটপ দিল। এখন আপনি বাসায় গিয়ে ল্যাপটপ দিয়ে গেম খেলেন। হ্যাঁ? অথবা ধরেন কথার কথা আপনার বিভিন্ন সেলস রিপ্রেজেন্টেটিভ এর সাথে কথা বলার জন্য মোবাইলে ৳১,০০০ রিচার্জ করল। এখন ফোন দিয়ে গার্লফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে। এরকম হয়? হুম। আমরা অনেক সময় দেখি না এরকম? আচ্ছা, তারপরে জি স্যার। ভায়োলেটিং কোম্পানি ইন্টারনেট ইউজ পলিসি। অর্থাৎ ওরা বলছিল যে নেট নেট দিয়ে Facebook চালানো যাবে না, YouTube চালানো যাবে না। তা আপনি একটা VPN একটা টর ব্রাউজার নামে মনে করেন ধুমায় Facebook চালাচ্ছেন। হুম? অথবা অ্যা মনে করেন যে একটা পার্টিকুলার ওয়েবসাইট যেমন অনেক সময় থাকে বিভিন্ন কোম্পানিতে যে কাজরত অবস্থায় LinkedIn এ ঢোকা যাবে না। কিংবা কাজরত অবস্থায় BD জবস এ ঢোকা যাবে না। কিন্তু ঠিকই দেখা যাচ্ছে কে শুনে কার কথা। আমি ঠিকই সমানে সিভি ড্রপ করতেছি। আরেক ভালো অপরচুনিটি খুঁজতেছি। ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন কিরকম? যেমন দেখবেন কিছু অফিসে মেয়েদের প্রাধান্য বেশি। কিছু ওয়ার্কে বৈষম্যতা। দেখবেন ছেলেদের প্রাধান্য বেশি। হ্যাঁ? যেমন এই যে আ যেমন আমাদের আইটি লাইনেই বলি। আইটি লাইনে যেমন নেটওয়ার্ক যে ইন্ডাস্ট্রিটা আছে নেটওয়ার্কিং, হ্যাঁ? সেটা বিভিন্ন সাইডে আছে। এই যে আমাদের যেই সাইবার অপটিক লাইন আছে, এখানে যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা কাজ করে কিংবা বিভিন্ন আইএসপি গুলা থাকে। তো এগুলা দেখবেন যে খুব বেশি পরিমাণ মেয়ে নেয় না। দেখছেন খেয়াল করে কখনো? সফটওয়্যার জি স্যার। ইন্ডাস্ট্রিতে নেয়। হার্ডওয়্যার বেশি হয় কার জন্য? সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে নেয় কিন্তু আ নেটওয়ার্কে নেয় না। কেন নেয় না? কারণ হচ্ছে যে এইসব কাজ সাধারণত প্রায় সময়ই আপনার ১২টা-১টার পরে শুরু হয়। হ্যাঁ? সাধারণত এগুলা নেটওয়ার্কটা অফ করে দেওয়া লাগে তো। ১২টা-১টার পরে ওরা কাজ করে আবার মনে করেন যে সার্ভিস-টার্ভিস করে সকালের মধ্যে ছেড়ে দেয়। তো মেয়েরা স্বভাবজাত কারণেই আ এত রাত পর্যন্ত কাজ করতে পারে না অনেক ক্ষেত্রে। তো এইজন্য তারা নেয়ও না। নিলেও দেখা যায় নানান রকম প্রবলেম সৃষ্টি হয়। আচ্ছা, ডিসক্রিমিনেশন একটু অন্য অ্যাঙ্গেল থেকে বলি। মনে করেন যে আপনার অফিসে 3rd জেন্ডার মানে হিজড়া টাইপের একজন লোক জয়েন করছে। লোক বা মহিলা যাই হোক, হিজড়া টাইপের একজন জয়েন করছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে তার সাথে সবাই সেম ব্যবহার করবে একটা নরমাল পারসন এর মতো? না স্যার, কখনোই না। না। এটা একটা ন্যাচারাল একটা একটা ব্যাপার চলে আসে। কারণ আমি আপনাদের ক্লাস না নিচ্ছি। হ্যাঁ, এখন যদি তেমনটা। আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাইতো,
হ্যাঁ, বা আমার আইডেন্টিটিটা যদি একটু অন্যরকম থাকতো, তখন কিন্তু আপনারা গিয়ে আরিফ স্যারের বলতেন, স্যার এইটা কি দিছেন? এটা চেঞ্জ করেন। আমরা ক্লাস করব না। বুঝতে পারছেন? তো আপনারা ওই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা হচ্ছে যে আমরা কিন্তু তার মেরিটটা, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার কোয়ালিটি, হ্যাঁ? সে কি আসলেও যোগ্যতা দিয়েই তো সে জবে আসছে। ওইটাকে কিন্তু আমরা ফ্যাক্ট করতেছি না। আমরা তার একটা পার্সোনাল ডিনোমিনেশনকে আমরা ফ্যাক্ট করে ফেলতেছি। ঠিক না স্যাররা? বা ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে যেমন বাংলাদেশি বা এই যে আমাদের এশিয়ান স্কিন কালার যাদের, তাদের প্রতি কিন্তু অনেক ডিসক্রিমিনেশন হয়। আফ্রিকান স্কিন কালার যাদের ব্ল্যাক, তাদের প্রতি কিন্তু অনেক ওয়ার্ক প্লেসে ডিসক্রিমিনেশন হয়। আচ্ছা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা নিয়ে আমরা এই ওয়ার্ডটা নিয়ে আমরা সামনে আলোচনা করব, পড়ার ভিতরে আছে। তো এখন একটু সংক্ষেপে বলি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে আপনার ভালোর জন্য যদি কোম্পানি বা ক্লায়েন্টের কোনো স্বার্থের ক্ষতি হয়, আপনার নিজের স্বার্থের সাথে যখন ক্লায়েন্টের স্বার্থের একটা ক্ল্যাশ হয়, তখন সেটাকে আমরা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলি। তো সেটাও একটা আনএথিক্যাল বিহেভিয়ার। ইনঅ্যাপ্রোপ্রিয়েট সোশ্যাল নেটওয়ার্কিং, হ্যাঁ, এই যে মনে করেন ফেসবুকে মনে করেন যে আমি, হ্যাঁ, মুসলমান, আমি মনে করেন হিন্দুদের গালি দেই। হুম তারপরে ধরেন আমি, ধরেন হিন্দু, আমি মুসলমানদের গালি দেই। তারপরে মনে মনে করেন আমি হচ্ছে ইয়া এথিয়েস্ট, আমি দুইজনেরই গালি দিই। এরকম এরকম থাকে না ইনঅ্যাপ্রোপ্রিয়েট সোশ্যাল নেটওয়ার্কিং? হুম পাইছেন এরকম ওয়ার্ক প্লেসে? অনেক পাইছি। জি স্যার, এটা এরকম থাকে এবং প্রায় সময় দেখা যায় এইচআর ডেকে নিয়ে যায়, বলে যে এরকম তো পোস্ট দেওয়া যাবে না, এটা তো ঠিক না, এরকম সমস্যা হয়। হেলথ ওর সেফটি ভায়োলেশন তো। পার্সোনালি স্যার, বলেন বলেন। এটা আমার সাথে হয়েছে, বুঝছেন? হ্যাঁ, যে হাই। মাঝখানে যে আমাদের অগাস্টের যে অগাস্ট যে এটা হইলো না, অভ্যুত্থানটা যে হইলো, তো ওটা নিয়ে তো ম্যাক্সিমাম সবাই তো পোস্ট করলো, তাই না? তো আমি পোস্ট করা হচ্ছে যে ঝামেলাটা হলো কি, আমার যে বোনের যে ভাসুর, তারা কিন্তু আবার আওয়ামী লীগ সাপোর্টার। এদিক দিয়ে আমি কেন পোস্ট করতেছি, ওই জন্য আমার বোনের সাথে ওরা ঝামেলা করতেছে। আর এখান থেকে আমার কোম্পানি থেকে আমার বস আমাকে চাপ দিচ্ছে যে তুমি যে এগুলো ডিলিট করো, না হ্যাঁ, হলে এগুলো এগুলো সমস্যা হবে। ডিলিট করো, সমস্যা হবে। এই হলো অবস্থা। তো এগুলা দেখেন, এগুলা কিন্তু মানে যে আমরা পড়ার ভিতরে পড়তেছি, কিন্তু এগুলা কিন্তু আমরা রিয়েল লাইফের সাথে আমরা কানেক্ট করতে পারি। আচ্ছা, তারপরে দেখি যে হেলথ অর সেফটি ভায়োলেশন, এটা আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে একটু কম, কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রিতে যেমন ফার্মাসিউটিক্যালস বা বিভিন্ন এইসব কোম্পানিতে কিন্তু দেখা যায় তাদের কিছু সেফটি প্রিকশন থাকে। হ্যাঁ, যেমন ল্যাব কোট পড়তে হবে, মাথায় পড়তে হয়, হ্যাঁ, মাথায় একটা ক্যাপ পড়তে হয়। এগুলো অনেক ক্ষেত্রে ভায়োলেট করে, এমপ্লয়িরা ঠিক মতো মেনটেন করে না। আচ্ছা, তারপরে আসি হচ্ছে লাইং টু আউটসাইড স্টেক হোল্ডার্স। আপনি আপনার বন্ধুকে আসসালামু বলতেছেন, আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি রাফি বলতেছি স্যার। জি জি আমি হচ্ছে অফিস থেকে বাসার দিকে যাচ্ছি, তো তো হঠাৎ করে রাস্তায় ডাটা অফ হয়ে গেছে আর কি, ডাটা শেষ হয়ে গেছে। একজন থেকে হটস্পট নিয়ে বলতেছি স্যার। এ, হ্যাঁ, আমি মনে হয় বেশি থাকতে পারবো না, একটু প্রেজেন্টটা দিয়ে দিন। সমস্যা নেই, সমস্যা নেই। আপনি আইডি কি 3191? জি 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 স্যার। সমস্যা নেই, এটা দিয়ে দিব অনলাইন ক্লাসে। সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে যে লাইং টু আউটসাইড স্টেক হোল্ডার্স বলতে বোঝাচ্ছে যে যে আপনি আপনার কোম্পানির, আপনি বলতেছেন যে আমি অনেক প্রফিট করতেছি, হ্যাঁ, তুই তাড়াতাড়ি আমার কোম্পানির স্টক কেন। কিন্তু আসলে আপনার কোম্পানি ব্যাংক্রাপসির ধারে কাছে আছে। অর্থাৎ আউটসাইড স্টেক হোল্ডারকে কোম্পানি সম্পর্কে একটা মিথ্যা ধারণা দেওয়া বা ফলস একটা রিপ্রেজেন্ট করা। তো আমরা মিসরিপ্রেজেন্টেশন এটাও পড়বো সামনে। স্টিলিং, হ্যাঁ, স্টিলিং। ওয়ার্ক প্লেসে একটা সুন্দর একটা পেন ড্রাইভ পাইলেন, নিয়ে গেলেন বাসায়। ঠিক আছে? বা ওয়াশরুমে মনে করেন যে একটা মানি ব্যাগ পাওয়া গেল, বাস। ঠিক আছে, নিয়ে টাকাটা সরাই ফেলতো। এরকম থাকে না অনেক সময় অফিসে? 12%, কম না কিন্তু। হ্যাঁ, বা মনে করেন যে বৃষ্টির দিনে ছাতা চুরি হয়ে যায়। এটা তো একটা কমন জিনিস। হ্যাঁ, বৃষ্টি পড়তেছে বাইরে, এই যে এখন সামারে তো প্রচুর বৃষ্টি হয়, এই সেমিস্টার দেখবেন ছাতা নাই। স্যার, ফলস, মসজিদ থেকে জুতা চুরি হয়ে হ্যাঁ, যায়। মসজিদ থেকে জুতা চুরি হয়। মানে আমরা প্রফেশনালদের বলতেছি, প্রফেশনালে ওইভাবে জুতা চুরি হয় না, বাট দেখা যায় ভালো একটা ব্লুটুথ মাউস কিংবা একটা পেন ড্রাইভ, ইয়ারফোন, এগুলা প্রায় সময় চুরি হয়ে যায়। আচ্ছা, ফলসিফাইং টাইম রিপোর্টস অর আওয়ার্স ওয়ার্ক।
তো এটা হচ্ছে যে অনেক জায়গায় আওয়ারলি পেমেন্ট করে। এবং তাদের দেখা যাচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট বা এই ধরনের জিনিস থাকে। তো এখানে ফলসিফাই করা যে না আমি এত ঘন্টা কাজ করছি। আসলে সে কোনো কাজ করেনি। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় চলে গেছে। এরকম বিষয়গুলো। তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের এমপ্লয়িদের মধ্যে অনেক ধরনের আমরা আনইথিক্যাল অ্যাক্টিভিটি দেখি। তো এই জিনিসগুলা সম্পর্কেই আসলে আমাদের একটা আইডিয়া নেওয়া এবং জিনিসটা আ এ এ এ এটা যাতে না করি আমরা। হ্যাঁ? এরকমই বিভিন্ন বিষয়গুলা নিয়ে আমরা আস্তে, আস্তে এই কোর্সে আলোচনা করব। আচ্ছা। এরপরে যে টপিকটা পড়ব সেটার নাম হচ্ছে সিএসআর। স্যাররা সিএসআর আগে কে শুনছেন বলেন তো? সিএসআর শুনি নাই স্যার। অন্য কেউ হয়তো শুনতে পারে। কারণ এটা খুব কমন একটা বিজনেস টার্ম। অন্য কেউ হয়তো জানতে পারে। কেউ কি শুনছেন? আচ্ছা, আমি এই জিনিসটা বলি। Corporate social responsibility বা CSR is the concept that an organization should act ethically by taking responsibility for the impact of its actions on the environment, the community, and the welfare of its employees. আচ্ছা, the pursuit of some CSR goals can lead to increased profits, making it easy for senior company management and stakeholders to support the organization's goal in this arena. However, it is if striving to meet a specific CSR goal leads to a decrease in profits, senior management may be challenged to modify or drop that CSR goal entirely. অনেক কিছু লেখা আছে ছাতার মাথায়, এগুলো আমি সহজ করে বলি। সিএসআর ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় কর্পোরেট কোম্পানি একটা জিনিস সবসময় মনে রাখবেন, হ্যাঁ? যে কর্পোরেট কোম্পানিগুলা কোনোদিন প্রফিট ছাড়া কোনো কাজ করে না। ব্যাপারটা বুঝছেন? কারণ তারা একটা বিজনেস অর্গানাইজেশন এবং তাদের ব্যবসা করে প্রফিট করতে হবে। তারা যদি প্রফিট না করে তাহলে তারা মার্কেটে সাস্টেইন করতে পারবে না। সো কোনো কোম্পানি, কোনো বিজনেস অর্গানাইজেশন কখনোই প্রফিট ছাড়া কোনো কাজ করে না। ব্যাপারটা বুঝছেন? আচ্ছা। তো এখন আমরা অনেক সময় দেখি না যে বিভিন্ন কোম্পানি ধরেন কথার কথা লাইফবয় এরকম একটা অ্যাড দিল। যে আপনি যদি কিনেন, তাদের হ্যান্ড ওয়াশ কিনেন তাইলে ৳৩০০ সমমূল্যের একজন ডক্টরের সাথে কনসাল্ট করতে পারবেন। এরকম অ্যাড দেখছেন কখনো? টেলিভিশনে বা ফেসবুকে? স্যার দেখি। হ্যাঁ, এরকম একটা। অথবা মনে করেন যে দেখলেন গ্রামীণফোন কোন একটা প্রত্যন্ত অঞ্চলে তারা একটা স্কুল বানাইলো। হ্যাঁ, হইতে পারে একটা খাগড়াছড়িতে একটা সুন্দর ভালো হাই কোয়ালিটি একটা স্কুল বানাইলো। অথবা মনে করেন যে ব্র্যাক কোন জায়গায় একটা আ অনেকগুলা গ্রামে মনে করেন যে আ যেটাকে আমরা বলতেছি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বা এরকম টয়লেট বসাইতো। তো এই যে কোম্পানিগুলো এই কাজগুলা করে, এই ধরনের হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক গুলাকে আমরা বলি হচ্ছে সিএসআর অ্যাক্টিভিটি। ব্যাপারটা বুঝছেন? সিএসআর অ্যাক্টিভিটি বলি। তো এখন স্যার হ্যাঁ, হ্যাঁ। স্যার বল। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ বল। বলছি স্যার, বিভিন্ন ক্ষেত্রে এই যে যেমন কি আমাদের দেশে বা বাইরের কান্ট্রি গুলোতে প্রাইভেট হসপিটাল গুলা মাঝে মধ্যে বিভিন্ন ক্যাম্পিং করে, যেমন হ্যাঁ, কি হ্যাঁ। আই হসপিটাল করে, আই হসপিটাল তারপর হচ্ছে বাংলাদেশেও হয়, বাংলাদেশেও হয়। এইটাও কি স্যার এই সিএসআর এর মধ্যে হ্যাঁ, পড়বে এগুলো স্যার? সবই সিএসআর। এগুলো সবই সিএসআর অ্যাক্টিভিটি। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এটা একটা বিজনেস টার্ম আরকি। তো এটার মানে হচ্ছে যে আমরা কর্পোরেট কোম্পানি তো সবসময় প্রফিটের জন্য কাজ করি। টাকা ছাড়া কোনো কাজ করি না। কিন্তু মাঝে মধ্যে পরিবেশের ভালোর জন্য বা কমিউনিটির ভালোর জন্য বা এমপ্লয়িদের ভালোর জন্য মাঝে মধ্যে কিছু অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। যেমন মনে করেন যে আপনার কোম্পানির একটা সিএসআর অ্যাক্টিভিটি হইতে পারে আপনাদের বছরে ধরেন ২ দিন একটা ভালো হোটেলে রাইখা তারা একটা লেজার দিল। হুম? একটা ছুটি দিল। এরকম হইতে পারে। যে ওটা তো তার না করলেও চলতো। কিন্তু তারপরেও সে করে। যাতে অ্যা মানে গিভিং ব্যাক টু দ্যা কমিউনিটি, গিভিং ব্যাক টু দ্যা এমপ্লয়িজ এরকম সেন্সে। কিন্তু আমি আপনাদের কি বলছিলাম স্যাররা যে সিএসআর অ্যাক্টিভিটি হোক আর যাই হোক, কর্পোরেট কোম্পানি কখনোই প্রফিট ছাড়া কোনো কাজ করে না। বুঝতে পারছেন? এখন আপনি আমাকে বলেন যে মনে করেন যে আপনি বাজারে হ্যান্ড ওয়াশ কিনতে গেলেন। এখন দেখলেন যে ৳৭৫ দাম স্যাভলনেরও, ৳৭৫ দাম লাইফবয়েরও। কিন্তু লাইফবয় কিনলে আবার ৳৩০০ মূল্যের ডাক্তারের কনসালটেশন ফ্রি আছে। আপনি কোনটা কিনবেন? অবভিয়াসলি লাইফ বয়। হ্যাঁ। তার মানে লাইফবয়টা কেনার সম্ভাবনা বেশি।
কারণটা হচ্ছে যে আপনার কাছে মনে হবে যে যাই হোক আমার মাথাটা একটু ব্যথা করতেছে, ফোন দিয়ে একটু জিজ্ঞেস করি ডাক্তারের যে কি হলো না হলো। তো এইটাই হচ্ছে বিষয় যে প্রত্যেকটা সিএস এর অ্যাক্টিভিটি আলটিমেটলি মনে হইতে পারে যে তারা মানুষের ভালোর জন্য করতেছে, কিন্তু এটা কোনো না কোনো ভাবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি তার বিজনেসে প্রফিট নিয়ে আসবে। হ্যাঁ, এখন মনে করেন যে আহ, আপনি একটা উদাহরণ দিই, মনে করেন যে আপনি একটা ইট খোলার মালিক, হুম, অনেক প্রফিটেবল বিজনেস, কিন্তু আপনার বিজনেসটার নেচারটাই এরকম যে আপনি পরিবেশের অনেক ক্ষতি করেন। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। হুম? ইট খোলা তো বুঝেন, ওই যে ইট পোড়ায় যে, হ্যাঁ, ইট বানায়। তো এখন আমার ব্যবসাটা এমন যে আমি পরিবেশের অনেক ক্ষতি করি। তো আপনার ম্যানেজার তখন বললো যে স্যার আমরা একটা সিএস এর অ্যাক্টিভিটি নিতে পারি, যে সেটা হচ্ছে আমরা চায়না থেকে একটা এরকম দামি একটা এয়ার ফিল্টার আনবো, এবং এই ফিল্টারটা দিয়ে আমরা যে পরিবেশ দূষণটা করি এটার পরিমাণ, কার্বনের পরিমাণটা বেশ খানিকটা কমে আসবে। তো এই জিনিসটা আমরা যদি মার্কেট করি তাহলে অনেকেই আমাদের কোম্পানির প্রতি একটা ভালো, একটা বেটার একটা ইমপ্রেশন আসবে, আমাদের ইটগুলা বেশি সেল হবে, তো আপনার প্রফিটও ভালো হবে, আবার সব দিকেই ভালো। তা হ্যাঁ, মালিকও খুশি, ঠিক আছে সিএসআর। তোমরা খোঁজ নাও মেশিনটা আনতে কি অবস্থা। তো এখন দেখা গেল যে ওই মেশিন নিয়ে আসতে, হ্যাঁ, এবং সেই মেশিন ইম্পোর্ট করে মনে করেন আবার স্পেশাল ভাবে আপনার কোম্পানির যে বর্তমান ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে মডিফাই করে ওই মেশিনটার সাথে কম্প্যাটিবল করে আলটিমেটলি যেই পরিমাণ টাকা লাগে সেই পরিমাণ প্রফিট আপনার আসবে না। কথা বুঝতে পারছেন? সেই পরিমাণ প্রফিট আপনার আসবে না। মনে করেন যে ওই কাজ করতে করতে 50 কোটি টাকা লেগে যাবে, ওই ইট বেচে অত টাকা ইনকাম করা সম্ভব হবে না যেটা তারা সিএসআর এ ইনভেস্ট করে। কথাটা কি বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। আচ্ছা, তো তখন ম্যানেজার বলল কি যে আচ্ছা স্যার, তাহলে এইটা না করে চলেন আমরা আরেকভাবে সিএসআর টা একটু মডিফাই করি। সেটা হচ্ছে যে আমরা 1 লক্ষ গাছ লাগাই এবং বলি যে আমরা এই গাছটা লাগাইলাম, 3-4 বছর আমরাই এটা দেখাশোনা করব। তো যেহেতু আমরা এনভায়রনমেন্টে অনেক কার্বন এমিশন করি, সো গাছটা দিয়ে আমরা কার্বন নিউট্রাল থাকলাম। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমরা যে পরিমাণ কার্বন দিলাম সেই পরিমাণ কার্বন আমার নেওয়ার জন্য ধরেন কথার কথা 1 লাখ গাছ রোপণ করি। হ্যাঁ, সেইটা আপনার ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে যে এতটা খরচ হবে না। সো এখানেই ব্যাপারটা বলা আছে যে যদি একটা পার্টিকুলার স্পেসিফিক একটা সিএসআর গোল এটা নিতে গেলে যদি প্রফিটে ডিক্রিজ হয়, তখন সিনিয়র ম্যানেজমেন্ট বা কোম্পানির মালিক সেই সিএসআর অ্যাক্টিভিটিটা ড্রপ করে দিতে পারে, বন্ধই করে দিতে পারে, অথবা একটু মডিফাই করে অন্যদিকে নিয়ে যেতে পারে। এই বিষয়টা কি বুঝতে পারছেন স্যাররা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা আর বেশি দূর যাব না, কারণ আমাদের আমরা যেহেতু ফ্রি ভার্সনটা চালাচ্ছি গুগল মিটের, এটা 1 ঘন্টা করে থাকে। তো আমাদের টাইমিংটার ক্ষেত্রে আমি একটু বলি যে আমাদের টাইমিংটা এবার পড়ছে হচ্ছে সন্ধ্যা 6টা থেকে 8টা। তো নর্মালি 1.5 ঘন্টা ক্লাস থেকে আধা ঘন্টা বেশি দেওয়াই হয়েছে হচ্ছে মাগরিবের নামাজটার জন্য। তো আমরা 6টার সময় জয়েন করব। 6টার সময় জয়েন করব, আজান দিবে, আজান দেওয়ার পর তো 10-15 মিনিট আমরা নামাজে সবাই চলে যাব। তো 10-15 মিনিট পরে আমরা আবার ক্লাস শুরু করব। তো যখন এরকম টাইম শেষ হয়ে যাবে তখন আমি এখানেই আরেকটা নতুন লিংক দিব, ওই লিংকে আমরা সবাই শিফট করব, কারণ ক্লাসটা একটা লিংকে শেষ হয় না। ঠিক আছে? আর প্রত্যেকটা ক্লাসেই আমি ক্লাস শেষে রেকর্ডিংটা ইউটিউবে আপলোড করে দিব। আমি প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা ওই প্লে লিস্টে গেলেই সিরিয়াল ওয়াইজ, ডেট ওয়াইজ দেখতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে এই যে আহ, কিভাবে এথিক্সটা একটা সিএসআর অ্যাক্টিভিটি হইতে পারে, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাস। আচ্ছা, আজকে যতটুকু পড়াইছি কোনো কোয়েশ্চেন, কনফিউশন? না স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। স্যার, জি এখান থেকে স্যার পরীক্ষায় প্রশ্ন কি টাইপের হতে পারে? হ্যাঁ, পরীক্ষার প্রশ্ন নিয়ে আমরা পরে আলোচনা করব। হ্যাঁ, এগুলো আমি সব বলে দিব, বুঝাই দিব। আহ, আপাতত টেনশনের কিছু নেই। জয় মজুমদার।
Yes, sir. নাজিল আহমদ, সুমন্ত মজুমদার, স্যার নাজিল আহমদ আছি। নাজিল আহমেদ আছেন, আচ্ছা প্রেজেন্ট। সুমন্ত মজুমদার আছেন? দিলরুবা খাতুন, মালিহা রাসূল, স্যার দিলরুবা খাতুন আছে। আচ্ছা মালিহা রাসূল, একটু দ্রুত বলেন। ফাহিম আহমেদ, ইয়েস স্যার। কাজী সানিয়াত আহমেদ সাহিল, স্যার মালিয়া রাসুল আছে প্রেজেন্ট। স্যার আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে কাজী সানিয়াত আছেন? স্যার আমি প্রেজেন্ট কিন্তু। কোনজন? মালিহা স্যার রাসূল? মালিহা মালিক রাসূল। রাসূল। দিছি। কাজী সানিয়াত আছেন? নাই। শাহাদাত হোসেন, প্রেজেন্ট স্যার। তাসনিম হাবিব, প্রেজেন্ট স্যার। মাসুর রহমান মাহিন, কাজী প্রেজেন্ট স্যার। আচ্ছা আছে। মাসুর আছে। রাফি ইসলাম, রাফি ইসলাম তো বলে গেল 3191। স্যার আবু সাইদ সানি নাকি? প্রেজেন্ট স্যার। সুমি খাতুন, ইয়েস স্যার। রেজওয়ানুল হক রাতুল, ইয়েস স্যার। আজহারুল ইসলাম, প্রেজেন্ট স্যার। মামুন হক, প্রেজেন্ট স্যার। মেহেদি পারভেজ মোনেম খান, মেহেদি পারভেজ, রিফাত হোসেন, ইয়েস স্যার। অনিক সাহা, তসলিম ভুইয়া, মোহাম্মদ আল শাহরিয়ার, মারুফ হোসেন, ইয়েস স্যার। আজমির উদ্দিন আব্দুল্লাহ, ইয়েস স্যার। এস এম সাদমান দীপ্ত, ওকে, তাহলে আমরা রেকর্ডটা অফ করে দিই। আসসালামু আলাইকুম স্যার।